শুভেচ্ছান্তে শুরু করছি আশাপূর্ণা দেবীর ট্রিলজি। আশাপূর্ণা দেবীর ট্রিলজি সমাজ বিবর্তনের জীবন্ত দলিল। আশাপূর্ণা দেবী 1909 সালের 13 জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং 1995 সালের 13 জুলাই মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি উপন্যাস ও গল্প লেখার দাবিদার মনে হয় তিনি। অত্যন্ত পরিশ্রমী জনপ্রিয় কথা সাহিত্যিক, যাকে নারীবাদী লেখক বললেও আমরা সেরকম একছত্র বিশেষণে বিশেষায়িত না করে বরং একজন প্রথিত যশা সুসাহিত্যিক হিসেবে আখ্যায়িত করতে চাই। তাঁর রচনার সম্ভারে রয়েছে 1500-এর মতো গল্প এবং 250-এর বেশি উপন্যাস। সাহিত্যের এই বিশাল রচনা সামগ্রীর জন্য তিনি জ্ঞানপীঠ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রি, পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার এবং ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য একাডেমি ফেলোশিপ অর্জন করেন। উত্তর কলকাতার এই মহিষীর জন্ম মাতুলালয়ে। বাবা হরেন্দ্রনাথ গুপ্ত ও মা সরলা সুন্দরী দেবী। গুপ্ত বংশের আদিবাস হুগলি জেলার বেগমপুরে। বাবা ছিলেন বাণিজ্যিক আর্টিস্ট এবং তখনকার পত্রিকার ছবি আঁকতেন। ঠাকুরমা নিস্তারিণী দেবীর 5 পুত্রীর যৌথ পরিবারে তার শৈশবের 6 বছর পর্যন্ত কেটেছে। পরে আপার সার্কুলার রোডে বাবা নিজস্ব বাসায় বসবাস করেন। শৈশবের 6 বছরের স্মৃতি তার জীবনে দারুণ প্রভাব ফেলে। ঠাকুরমার কড়া শাসনের জন্য প্রথাগত শিক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি, তবে মা সরলা সুন্দরী ছিলেন একনিষ্ঠ সাহিত্য পাঠিকা এবং তৎকালীন প্রসিদ্ধ গ্রন্থের বড় সংগ্রহ ছিল তার বাসায়, এবং মায়ের সাহিত্যপ্রীতি কন্যাদের মধ্যেও সঞ্চারিত হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকায়, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ না করায়, আশাপূর্ণা দেবী নিজেও বাসভবনে সকল প্রকার পাঠ্য ও অপাঠ্য বইয়ে মুখ গুঁজ থাকতেন এবং সাহিত্যের রস আস্বাদন করতেন। এরকম সাহিত্য পাঠেই তাঁর মননে সাহিত্যের বীজ রোপিত ও অঙ্কুরিত হয় এবং সেটি বাংলা সাহিত্যের মহিরুহ রূপ ধারণ করে। মাত্র 15 বছর বয়সের কালিদাস গুপ্তের সঙ্গে বিয়ে হয়, তবে বিয়ে তাঁর সাহিত্য সাধনার ক্ষতি করেনি, বরং স্বামীর সহযোগিতায় তাঁর পথ সহজ ও প্রসারিত হয়। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন 8 প্রৌঢ়ের সংসারী, মা, গৃহবধূ। বাংলা ভাষা ছাড়া আর দ্বিতীয় কোনো ভাষাও জানতেন না এবং পাশ্চাত্য সাহিত্য সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। অল্প বয়সে তিনি সাহিত্যের খ্যাতি ঘোরাতে থাকেন, যা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলে। আশাপূর্ণা দেবীর বিপুল সাহিত্য সম্ভারে অনুপ্রবেশ করে আস্বাদন গ্রহণ করার সময় সাপেক্ষ এবং নিরেট ধৈর্যের প্রয়োজন। তার লেখা আলোচনা করাও বেশ কষ্টসাধ্য। আপাতত তার ট্রিলজিটাই বেছে নিলাম। ট্রিলজি ইংরেজি শব্দ হলেও এটি বলতে গেলে বাংলা ভাষার অন্যান্য বিদেশি শব্দের মতন বাংলায় প্রায় মিশে গেছে। ট্রিলজির আবিধানিক অর্থ ত্রয়ী হিসেবে অভিধানে পাওয়া যায়। ট্রিলজি বলতে পরপর 3টি বিয়োগান্ত নাটক বা 3টি যুক্ত নাটককে বোঝানো হতো পূর্বে, কিন্তু এই ধারণা এখন কেবল নাটকের মধ্যে আটকে নেই, বরং বর্তমান সময়ে উপন্যাসের ট্রিলজিটি বিশেষ আলোচিত ও ব্যবহৃত হয়। দুই বাংলার সাহিত্যের কমপক্ষে 20টি ট্রিলজি পাওয়া যায় এবং এগুলির প্রায় সবগুলোই জনপ্রিয় এবং শ্রেষ্ঠ উপন্যাসের সারিতে মান্য করা হচ্ছে। বাংলাদেশের ট্রিলজিগুলি খুব বেশি আলোচিত না হলেও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি ট্রিলজি জনপ্রিয়তার শীর্ষে এবং ভালো মানের সাহিত্যকর্ম হিসেবে অনেকের কাছে স্বীকৃত। এগুলির মধ্যে শরৎচন্দ্রের শ্রীকান্ত, সমরেশ মজুমদারের উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মৌসকাল এবং সমরেশ মজুমদার পরপর 3টি উপন্যাস ছাড়িয়ে 4টিকে সংযোজন করেছেন অনেক বছর পর, যাকে টেট্রালজি বলা হয়ে থাকে। বাংলা সাহিত্যে আর কোনো টেট্রালজি আছে কিনা তা আমাদের জানা নেই এবং এই শব্দটি খুব বেশি পরিচিত নয়। বাংলাদেশে হুমায়ুন আহমেদের মাতাল হাওয়া, মধ্যাহ্ন ও জ্যোৎস্না ও জননীর গল্পকে কোনো সাহিত্যিক ট্রিলজি বললেও উপন্যাসগুলির চরিত্রের পরম্পরা বা ধারাবাহিকতা দেখা যায় না, তাই এটিকে সময়ের ত্রয়ী উপন্যাস বা টাইম ট্রিলজি বলে কেউ কেউ আখ্যায়িত করেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের
সেই সময় প্রথম আলো এবং পূর্ব পশ্চিম তিনটি উপন্যাসকে অনেকেই টাইম ট্রিলজি হিসেবে বিবেচনা করেন একই কারণে। এই উপন্যাসগুলি চরিত্রের ধারাবাহিকতা নেই, যেমনটি আছে সমরেশ মজুমদারের ট্রিলজিতে। শওকত আলীর দক্ষিণায়নের দিন, কোলায় কালো স্রোত এবং পূর্বরাত্রি পূর্বদিন একটি ট্রিলজি। আবু জাফর শামসুদ্দিন লিখেছেন ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা এবং সংকীর্তন। মোজাম্মেল হক নিয়োগী ফাঁদ, পুষ্পকতা ও তৃতীয় অধ্যায় নিয়ে একটি ট্রিলজি বাংলাদেশে গত 2 বছর আগে প্রকাশিত হয়েছে। এরকম তালিকায় 20 জনের বেশি লেখকের নাম দেখতে পাওয়া যায়। যা হোক, এত লেখকের নাম এখানে উপস্থাপন করা সম্ভব নয়, তাই আজকে আমরা শুধু আশাপূর্ণা দেবীর ট্রিলজির দিকে দৃষ্টিপাত করছি। আশাপূর্ণা দেবীর ট্রিলজিতে প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা ও বকুলকতা 3টি উপন্যাস অন্তর্ভুক্ত। 3টি স্বতন্ত্র উপন্যাস হিসেবেও পাঠযোগ্য। 3 খণ্ডে তিনি 3 নারীর চরিত্র 3টি প্রজন্মের ধারাবাহিকতায় রচনা করেছেন। প্রায় 100 বছরের ঐতিহ্যগত অখণ্ড ভারতের কয়েকটি হিন্দু পরিবারের ধারাবাহিক মিথস্ক্রিয়া ও রসায়নে নির্মিত। প্রথম খণ্ডে প্রথম প্রতিশ্রুতির নায়িকা সত্যবতী এবং দ্বিতীয় খণ্ডে সত্যবতীর মেয়ে সুবর্ণলতা এবং তৃতীয় খণ্ডে সুবর্ণলতার মেয়ে বকুল, অর্থাৎ সত্যবতীর নাতনি যে বকুল অনামিকা ছদ্মনামে যশস্বী লেখিকা হিসেবে সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন। আশাপূর্ণা দেবীর অন্তর্দৃষ্টি কতটা প্রখর তা এই ট্রিলজি পড়ার পর উপলব্ধি করা যায়। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের ভূমিকায় প্রকাশকের কথা অনুযায়ী রেল স্টেশনের বইয়ের নাম ঠিক করে দেন পত্রিকায় লেখার জন্য এবং পরে তিনি উপন্যাসটি লেখা শুরু করেন। এখানেই শেষ কথা নয়, লেখাটি শুরুতেই তিনি যে ট্রিলজি লিখবেন এরই একটি চারাও রোপণ করে রেখেছেন শুরুতেই। এই দীর্ঘ উপন্যাসের এত চরিত্র নিয়ে ভাবনার দুয়ার তিনি যেভাবে খুলেছেন সেটি ট্রিলজি না পড়া পর্যন্ত বুঝবার উপায় নেই যে তিনি কত বড় মাপের পরিশ্রমী এবং ধৈর্যশীলা লেখিকা। উপন্যাসের শুরুটাও অত্যন্ত নাটকীয় এবং একটি আকর্ষণ তৈরি করেছেন লেখক এভাবে যে সত্যবতীর গল্প আমার লেখা নয়, এ গল্প বকুলের খাতা থেকে নেওয়া। বকুল বলেছিল, এতে গল্প বলতে চাও গল্প, সত্যি বলতে চাও সত্যি। কে এই বকুল? এই প্রশ্নের চূড়ান্ত সুরাহার জন্য পাঠ করতে হবে 3য় খণ্ডটি, যেটি বকুল কথা শিরোনামে প্রকাশিত হয়েছে। সুদীর্ঘ সময়ের ক্যানভাসে তিনি প্রজন্মের কথা মাথায় রেখে প্রথমেই এই বাক্যটি নির্মাণ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। 2য় খণ্ডে সত্যবতীর মেয়ে সুবর্ণলতা এবং সুবর্ণলতার মেয়ে বকুলের জন্ম হয় তারুণ্যের পা রাখে এবং বকুলের তরুণ বয়সে 2য় খণ্ডটি শেষ হলেও বকুল কোনো গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে চিত্রিত হয়নি এবং পরবর্তী খণ্ডে দেশ কাঁপানো যশস্বী লেখিকার হিসেবে প্রধান চরিত্র হতে পারে এমন উত্তাপও পাওয়া যায়নি। 3য় খণ্ডে বকুল অনামিকা ছদ্মনামে প্রথিতযশা লেখিকা হয়ে স্বচ্ছ দর্পণে বিবর্তিত ও আধুনিক সমাজের প্রতিফলন ঘটান নিখুঁত ও পরিপূর্ণভাবে। এই যে খাতা বা ডায়েরি প্রথম খণ্ডে সামান্য আভাস পাওয়া গেল, 3য় খণ্ডেও ডায়েরির উল্লেখ পাওয়া যায়। 2য় খণ্ডেও সুবর্ণলতা ডায়েরি লিখতেন এমন আভাস পাওয়া গেলেও খুব পরিষ্কার হয়ে পাঠকের কাছে ধরা দেয়নি। দীর্ঘ উপন্যাসের নাটকীয় শুরুটা সত্যি চমৎকার। এখন আসা যাক, আমরা ধারাবাহিকভাবে 3টি উপন্যাস নিয়ে আলোচনা করছি। প্রথম প্রতিশ্রুতি প্রকাশিত হয় বাংলা 1371, ইংরেজি 1964 সালে ফাল্গুন মাসে এবং 1424 ইংরেজি 2017 সালে 72তম মুদ্রণটি পাঠ করে এই ট্রিলজির আলোচনার প্রয়াস চালাচ্ছি। এই উপন্যাসের জন্য আশাপূর্ণা দেবী 1372 সালে রবীন্দ্র পুরস্কার এবং 1384 সালে জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। অনেক বড় ক্যানভাসে 30-এর দশকে উপন্যাসটির বয়ান শুরু হয়, যখন এই উপন্যাসের মেয়েদের লেখাপড়া করাকে পাপ হিসেবে বিবেচনা করা হতো। পশ্চিমা বিশ্ব ছাড়া ধরে নেওয়া যেতে পারে যে পৃথিবীর প্রায় সব দেশে মেয়েদের লেখাপড়াকে পাপ মনে করা হতো
এবং তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ দেওয়া হতো না। নারীদের নিগ্রহ অবহেলা শৃঙ্খলে আবদ্ধ রাখার এই সমাজের আচার অনাচারকে ভেঙে দেওয়ার জন্য প্রথম প্রতিশ্রুতি একটি শক্তিশালী শাবল হিসেবে বিবেচনা করা যেতে পারে। একটি আলোচনা থেকে জানা যায় যে এই ট্রিলজিটি লেখিকার আত্মজীবনী তাঁর জীবনের কথা বিধৃত হয়েছে। হয়তো পুরোপুরি সত্য না হলেও লেখিকার পারিবারিক জীবনের শৈশবের বর্ণনা থেকে যৌথ পরিবারের সন্ধান পাওয়া যায় এবং ঠাকুরমার কারণে তাদের লেখাপড়া হয়নি এবং বাল্য বিবাহের রেকর্ড অনুযায়ী তৎকালীন সমাজের চিত্র প্রথম প্রতিশ্রুতিতে প্রতিফলিত হয়েছে। খুব বেশি সময় আগে নয়, মাত্র 1 শতাব্দী আগে পশ্চিমা দেশগুলো ছাড়া বাকি সব দেশের মেয়েদের লেখাপড়া ছিল প্রায় নিষিদ্ধ। পাক ভারত উপমহাদেশীয় মেয়েদের লেখাপড়া কিংবা ঘর থেকে বাইরে যাওয়ার বিধিবিধান ছিল সত্যি ভয়াবহ। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসে একটি পরিবারকে কেন্দ্র করে উপন্যাসটি রচিত হলেও কলকাতা কেন্দ্রিক তখনকার মেয়েদের বন্দি দশার একটি জীবন্ত দলিল হয়ে উঠেছে। এটি শুধু উপন্যাসই নয়, বরং বলা যায় এটি একটি সমাজচিত্র এবং সমাজ বিবর্তনের সমাজ বিজ্ঞান। প্রথম প্রতিশ্রুতিতে 50টি চরিত্রের মিথস্ক্রিয়া রয়েছে এবং অধিকাংশ চরিত্রের সঙ্গেই পাঠক এক হয়ে যায়। লেখক এমনই সুকৌশলে চরিত্র নির্মাণ করেছেন যে 48টি অধ্যায়ে 510 পৃষ্ঠার উপন্যাসটি পাঠের সময়ে মনে হবে না চরিত্রগুলোর মিথস্ক্রিয়া চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। সত্যবতী এই উপন্যাসের কেন্দ্রীয় এবং প্রধান চরিত্র হলেও রামকালী একটি নাটকীয় এবং অভিজাত প্রবল প্রতিপত্তিশালী ব্যক্তিত্ব পাঠকের হৃদয়ে জায়গা করে নেয়। এই চরিত্রটি সৃষ্টি করতে গিয়ে লেখিকা ধর্মীয় গোঁড়ামিতে সূক্ষ্ম কিন্তু তীব্রভাবে আঘাত করেছেন, যা হয়তো অসচেতন পাঠকের মনোযোগ এড়িয়ে গেলেও সচেতন পাঠকের মনোযোগ এড়াতে পারবে না। রামকালী অর্থাৎ সত্যবতীর বাবা, যিনি তার বাবা জয়কালীর খড়মের ঘা খেয়ে অভিমান করে গৃহত্যাগ করেন, অভিযোগও ছিল গুরুতর। একদিন কি যেন অসুবিধায় পড়ে জয়কালী একদিনে যেন সদ্য উপবীতধারী পুত্র রামকালীর উপর ভার দিয়েছিলেন গৃহদেবতা জনার্দনের পূজার আরতির। মহোৎসাহে সে ভার রামকালী নিলেও ভ্রমবশত ফল বাতাসা দিলেও জল না দেওয়ার অপরাধে রামকালী পিসির নালিশে মহাভ্রমের জন্য বাবা জয়কালী খরম পেটা করার জন্য উদ্যত হলে রামকালীলা বলল, জল দেবতা খেয়ে ফেলেছে। জল দেয়নি, আবার দেবতা খেয়ে ফেলেছে। এই মিথ্যে গুরুতর অপরাধের তাকে খরম পেটা করার পরই রামকালী বাড়ি থেকে উধাও। দুরান্তে মুকসুদাবাদে নবাব বাড়ির কবরেজ নিঃসন্তান গোবিন্দ গুপ্তর বাড়িতে থেকে কবিরাজি বিদ্যা অর্জন করে এবং শেষে গোবিন্দ গুপ্তর দয়ায় বস্তা ভরে টাকা এবং গুপ্তার পালকি দিয়ে বাড়ি এলেও বাবার মুখ দেখতে পারেননি। একবার বাবা যদিও রামকালীর খোঁজ পেয়েছিলেন, কিন্তু জাতের দোহাইয়ে নিজ সন্তানকে বাড়ি ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এই রামকালী সত্যবতীর বাবা, যিনি এই উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ, দায়িত্বশীল, অভিজাত, ধনাঢ্য, চৌকস, পরোপকারী ও ধর্মাচারী মহান চরিত্রের আবির্ভূত হন। শৈশব থেকেই সত্যবতীর মধ্যে নেতৃত্বসুলভ এবং বুদ্ধিমতীর গুণাবলী প্রকাশ পায়। সত্যবতীর বন্ধুদের নিয়ে চলাফেরা কিংবা গোসল করার সময় কিংবা দেবতুল্য পিতা রামকালীর সামনে কথা বলা বা বাড়ি ছেড়ে একা পাড়ায় যাওয়ার মতো সাহস তৎকালীন মেয়েদের পক্ষে সম্ভব ছিল না। রামকালীর ভাগ্নি জটা যখন তার স্ত্রীকে মারধর করল, তখন স্ত্রী মরে গেছে এমন কথায় চাউর হয়ে গেল গ্রামে। সত্যবতী বাবাকে চিকিৎসার জন্য জটা বউয়ের কাছে নিয়ে আসতে সক্ষম হয়। যদিও জটার স্ত্রী মারা যায়নি, তবু সে এমন অবস্থায় ভান ধরেছিল যে তাকে তুলসী তলায় শুয়ে মরা কান্না শুরু করেছিল সত্যবতীর পিসি। যদিও রামকালী সাধারণ ভেষজ দিয়ে কবিরাজি করে, তবু এলাকার মানুষের ধারণা ছিল রামকালী মৃত মানুষকেও ভালো করতে পারে। এই বিশ্বাস মেয়ে সত্যবতীর মনেও জন্মেছিল। রামকালীর প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো প্রমাণ না পাওয়া গেলেও তার মননে কিছুটা আধুনিকতার আঁচ ছিল বলে ধারণা করা যেতে পারে, কিন্তু কর্মে আধুনিকতার কোনো প্রভাব পড়েনি। তিনি সামাজিক প্রথা, ঐতিহ্য, সংস্কার, কুসংস্কার ভাঙার কুরাশের যোগ দেননি, বরং নিরেট সংস্কারের মধ্যেই ছিলেন।
এর প্রমাণ পাওয়া যায় রাসুর বিয়ে এবং শেষ বয়সে সত্যবতীর বাড়িতে বেড়াতে আসার ঘটনায়। যৌথ পরিবারের হলে তার নেতৃত্ব সুলভ গুণাবলী এবং বেশি উপার্জনশীল ব্যক্তি হিসেবে পরিবারের একমাত্র ও প্রভাবশালী সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি হিসেবে তাকে দেখা যায়। তার দাদার সংসারের সকল দায় রামকালীর উপর ছেড়ে দিয়ে নিষ্কর্মার মতো জীবনযাপন করেন। রামকালী চরিত্রটি কোথাও রহস্যময় করে তোলা হয়েছে। একবার পথে এক বরযাত্রীর সঙ্গে দেখা হয়। তিনি ধারণা করেন যে বর খুব অল্প সময়ের মধ্যে মারা যাবে এবং কয়েকবারে ফিরে যাওয়ার জন্য পরামর্শ দেন। যে মেয়েটির লগ্ন ঠিক করা আছে সেই লগ্ন যদি ভেঙে যায় তাহলে মেয়েটির জীবনে আর বিয়ে হবে না, এটি সমাজের বিধান। তাই তিনি আপন ভ্রাতুষ্পুত্র বিবাহিত রাসুকে উঠোন থেকে তুলে নিয়ে সে মেয়ের সঙ্গে বিয়ে দেন। এখানেও সনাতন ধর্মের ছোটখাটো অনেক বিষয় মানা হয়নি মেয়েটিকে বাঁচানোর স্বার্থে। একটি মেয়েকে রক্ষা করা হলো বিবাহিত রাসুর সঙ্গে বিয়ে দিয়ে, কিন্তু রাসুর প্রথম স্ত্রীর কি হবে সেটি ভাবা হয়নি। এই বিয়েও তখনকার পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার একটি দলিল, কারণ বহুবিবাহ পুরুষের জন্য সামাজিক ও ধর্মীয় ভাবে বৈধ ছিল এবং বাল্য বিবাহ ছিল অবশ্য কর্তব্য বিষয়। ঔরজাত কন্যা সন্তানের বুদ্ধি থেকে রামকালী অবাক হন এবং তার আক্ষেপ হয় ও তুচ্ছ জ্ঞান করে বলেন, এত তলিয়ে ভাবে কি করে, আহা মেয়ে মানুষ, তাই সবই বৃথা। এই বুদ্ধিটা যদি নেরুর হতো। প্রসঙ্গত নেরু তার বড় ভাইয়ের শেষ কোরআন্তি ছেলে। কোনো উপন্যাসের চরিত্র নির্মাণের জন্য শুরুতে ছোট ছোট বিষয়ের গাঁথুনি দিয়ে পরে তা চূড়ায় তুলতে হয়। আশাপূর্ণা দেবী অত্যন্ত কৌশলী ও উচ্চমানের লেখক বলে এই উপন্যাসের শুরুতেই সত্যবতীর শানিত বুদ্ধির বীজ বপন করেছেন। জটার স্ত্রীকে শারীরিক নির্যাতনের প্রতিবাদ হিসেবে সত্যের পদ্য রচনা একাধারে তার প্রখর বুদ্ধিমত্তা এবং অন্য ধারে প্রতিবাদের অস্ত্র হিসেবে পিস্তুত ভাইয়ের বিরুদ্ধে সমাজের মানুষকে খেপিয়ে তোলার অস্ত্র হাতে দিয়ে দিয়েছে। পদ্য ও বইপত্রের সঙ্গে পরিচয় করে সত্যবতীকে পরবর্তী সময় জ্ঞান বিকাশের ধারাকে অব্যাহত রাখতে পরিণত বয়সে স্কুলে পর্যন্ত নিয়েছেন। নিজে শিক্ষিকা হিসেবেও কাজ করেছেন। তরুণ বয়সী নবকপারের সঙ্গে শৈশবে বিয়ে হয় সত্যবতীর, যখন সে বিয়ের কিছুই বোঝে না। নবকুমারও বিয়ে বা সংসার বলতে কিছু বোঝে না। শ্বশুরকে দেখে লজ্জায় পালিয়ে যায় এমন ঘটনাও এখানে বিধৃত হয়েছে। এই উপন্যাসে সত্যবতী যেমন উল্লেখযোগ্য চরিত্র, ঠিক তেমনি এলোকেশী সত্যবতীর শাশুড়ি উল্লেখযোগ্য চরিত্র। রামকালী যেমন ঋজু অভিজাত এবং প্রবল প্রভাবশালী ব্যক্তিত্বের চরিত্রের মানুষ, ঠিক তেমনি তার ব্যয় সত্যবতীর শ্বশুর ঠিক বিপরীত মেনিমুখ দুশ্চরিত্রের স্ত্রৈণ প্রকৃতির মানুষ। সত্যের শাশুড়ি এলোকেশী যেমন প্রতাপশালী, পরিবারের সকল সিদ্ধান্ত গ্রহণকারী, আধিপত্য বিস্তারকারী চরিত্র, ঠিক বিপরীত চরিত্র সত্যের মা শালীন টিপিক্যাল বাঙালি অভিজাত গৃহিণীর চরিত্র রূপে দেখা যায়। সত্যের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে লালন করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী স্বর শাশুড়ির সঙ্গে টোকাটুকি লাগে। নবকুমার লেখাপড়া শিখেছে পাড়ার এক শিক্ষকের কাছে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও সে ইংরেজদের অফিসে চাকরি সুযোগ করে এবং সুযোগ পায়। তখনকার যুগ তো এমনই ছিল। উপন্যাসে অনেক নাটকীয়তা আছে, যেখানে লেখিকার মেধার স্বাক্ষর। সত্যবতীর যেদিন দ্বিতীয় সন্তানের জন্ম হয় সেদিন তার মায়ের মৃত্যু হয়। আতুর ঘরে খবর পেয়েও এলোকেশী সাবধান করে দিয়েছে যে কান্নাকাটি যেন না করে। কান্নাকাটি করলে নবজাতকের অমঙ্গল হতে পারে। মায়ের লাশ দেখা দূরের কথা, প্রিয় মায়ের মৃত্যু সুখ নবজাতকের মুখের দিকে তাকিয়েই ভুলতে হয়। পৃষ্ঠা জুড়ে চলে পারিবারিক টুকাটুকি, যেখানে ক্যারাম বোর্ডের খেলার স্ট্রাইকার একবার থাকে এলোকেশীর হাতে, আরেকবার থাকে সত্যের কাছে। দীর্ঘ সংসার জীবনের একবার সত্যের কাছে এলোকেশী হেরে যান। এলোকেশী প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও সন্তানাদি নিয়ে নবকুমারের সঙ্গে কলকাতায় পাড়ি জমায় সত্যের সিদ্ধান্ত অনুযায়ী। এলোকেশী মেয়েদের শহরে থাকার ব্যাপারে ঘোর আপত্তি করলেও সে আপত্তি ধোপে ঠেকেনি। সত্যবতীর ফুৎকারে উড়িয়ে দিয়ে নবকুমারের সঙ্গে কলকাতায় বসবাস শুরু করেন। সাংসারিক কাজ করেও নিজে পায়ে দাঁড়ানোর জন্য শিক্ষার প্রতি অত্যগ্র
বাসনায় তাড়িত হয়ে নবকুমারের শিক্ষক ভবতোষের সঙ্গে যোগ সাজসে লেখাপড়া শিখেন। শুধু লেখাপড়া শিখেন না, মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য কাজ করেন। সত্যবতীর 3 ছেলে 1 মেয়ের মা হয়। তাদের নিজের মতো করে শিক্ষা দীক্ষা ও মানুষ করার জন্য ব্যাপৃত হন। ছেলেদের মধ্যে যদিও ডমিনেন্ট মনোভাব গড়ে ওঠে, কিন্তু সেগুলো উপন্যাসে বিস্তারিত আনা হয়নি। সত্যবতীর মনোযোগ বড় কন্যা সুবর্ণা লতার দিকে। সুবর্ণাকে নিজের আদর্শে যখন শিক্ষা দীক্ষা চিন্তা চেতনায় বড় করার জন্য প্রয়াসী হন, ঠিক তখনই তার চূড়ান্ত হেরে যাওয়ার পালা। সুবর্ণকে নিয়ে একদিন নবকুমার গ্রামের বাড়িতে যান বেড়াতে। সেখানে আলাপ আলোচনা করে 9 বছরের শিশু সুবর্ণকে বিয়ে দেয় এলোকেশীর প্ররোচনায়। এলোকেশীর সত্যবতীর কাছে বারবার হেরে গেলেও শেষবার সুবর্ণকে শিশু বয়সের সত্যবতীকে না জানিয়েই বিয়ে দিয়ে প্রতিশোধ নেন। জয়ী হয়ে শাশুড়ি এলোকেশী হলেও বিজিত সত্যবতী সুবর্ণের বিয়ে মেনে নিতে পারেননি। এলোকেশীর সই মুক্তকেশীর ছেলের সঙ্গে পুতুল খেলার মতো সুবর্ণকে বিয়ে দেওয়া হয়। সংসার জীবনের প্রতি চরম বীতশ্রদ্ধ হয়ে সংসারে ফিরে না গিয়ে জনমের জন্য চলে যান কাশীতে। এভাবেই নবকুমারের প্রতি প্রতিশোধের আগুন ঢেলে সত্যবতী গৃহত্যাগী হন এবং প্রথম প্রতিশ্রুতি অর্থাৎ প্রথম খণ্ডের এখানে সমাপ্তি ঘটে। দ্বিতীয় উপন্যাস বা দ্বিতীয় খণ্ড সুবর্ণলতা। কালকে অতিক্রম করে মহাকালের করতলের উষ্ণতায় থাকার মতো চরিত্র হলো সুবর্ণলতা। প্রথম প্রতিশ্রুতি পূর্বের লেখিকার সব কথা শেষ হয়নি সমাজের বিবর্তনের ধারা। প্রথম খণ্ডে যদি উপন্যাস শেষ হয়, তাহলে নারী জাগরণের যে সূচনা হয়েছে তা থেমে যায়। আশাপূর্ণা দেবী এই খণ্ডে সুবর্ণলতার চরিত্রের মাধ্যমে স্বাধীনতা পূর্ব অখণ্ড ভারতের সমাজের যে ছবি এঁকেছেন, তা কেবল সাহিত্যের মধ্যেই পড়ে না, বরং সমাজ বিজ্ঞানের উঠানেও গড়াগড়ি খায়। ট্রিলজির এই উপন্যাসটি 2টি পর্বে বিভক্ত। প্রথম পর্বে 26টি এবং দ্বিতীয় পর্বে 31টি পরিচ্ছদে বিভক্ত 438 পৃষ্ঠা শেষ হয়। প্রথম পর্বে সুবর্ণ যৌথ পরিবারের যাপিত জীবন এবং দ্বিতীয় পর্বে একক পরিবারের যাপিত জীবনের আখ্যান লিপিবদ্ধ হয়। এই খণ্ডে স্বদেশী আন্দোলনের সামান্য উত্তাপ ছড়িয়ে পড়ে এবং সুবর্ণলতা এই স্বদেশী আন্দোলনের শরিক হলেও গুরুত্বপূর্ণ কোনো ভূমিকায় তাকে দেখা যায়নি। সুবর্ণলতার বিয়ে হয় একটি বড় যৌথ পরিবারের, যেমনটি হয়েছিল তার মা সত্যবতীর। সুবর্ণলতার বিয়ে হয় কলকাতা শহরের দর্জিপাড়ার একটি বড় যৌথ পরিবারে। সত্যবতী অনেক যুক্তিবাদী হলেও সুবর্ণলতার মধ্যে তেমনভাবে যুক্তিবাদী চরিত্র গড়ে ওঠেনি, বরং একরোখা কিছুটা খামখেয়ালিপনা স্বভাবের। তবে কোনো কোনো ক্ষেত্রে স্পষ্টভাষী সুবর্ণার যৌক্তিক কথা হলেও সে কথা শাশুড়ি মুক্তকেশী কিংবা ভাজরা সহজে গ্রহণ করতেন না। শাশুড়ি বউয়ের মধ্যে টোকাটুকি প্রায় সবসময় লেগে থাকত। মুক্তকেশীর 4 ছেলে আর 4 মেয়ের সংসারে সুবর্ণর বিয়ে হয় দ্বিতীয় ছেলে প্রভুদের সঙ্গে। বিরাট সংসারের দায়ভার যেন সুবর্ণর উপরেই ন্যস্ত হয়। কলকাতার বাসায় দক্ষিণের বারান্দা, বিরাট সংসারের সঙ্গে মানিয়ে চলা, স্বামীর প্রেম লাভ ইত্যাদি সবকিছু কিশোরী সুবর্ণকে সামলে নিতে হয়। কিন্তু মা সত্যবতী যে স্বপ্নের বীজ বুনে দিয়েছিলেন শিশু বয়সে, সেই বৈরী সংসারে কেবল সন্তান উৎপাদন আর সন্তান লালনের প্রতি অন্য জাভাজদের মতো আত্ম উৎসর্গ করেননি। শাশুড়ির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যাওয়া যেন নিত্যদিনের ঘটনা। মুক্তকেশীর সংসারের কাজকর্ম সেরে সুখী শাশুড়ির মতো পাড়া বেড়ানো আর পূজা অর্চনাতেই ব্যস্ত থাকেন। আর যতটুকু সময় পান ততটুকুর জন্য সুবর্ণর সঙ্গে ঝগড়া বিবাদ করেন। একটি নয়, 6 বছরের শিশুকে নিয়ে মা স্বপ্ন দেখতেন। তাকে সেভাবে তৈরি করার জন্য কাজও করেছিলেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি, বরং বিয়ের পিঁড়িতে বসতে হয় এবং একটি বড় সংসার দায় নিয়ে ত্রিমাতৃর সোহাগ আদর ছাড়া স্বামী শাশুড়ির মন খুশি করে চলতে হয়। কতটুকু সম্ভব একটি শিশুর পক্ষে সুবর্ণ বিয়ের দৃশ্যটি কল্পনা করলে মনে হয় সেই দাস প্রথার মতো। সুবর্ণলতার বিয়ের পর শ্বশুর বাড়িতে একটি মাত্র মানুষই ছিল যার কাছ থেকে সহানুভূতি পেত সুবর্ণলতা, বড় ননদ। মুক্তকেশীর রুদ্র চক্ষু শাসন ত্রাসনের বাড়ির সবাই তার থাকত তটস্থ। কোনো মানুষই মুক্তকেশীর মুখের উপর ন্যায্য কথা বলার সাহস পেত না। সাহস করত কেবল সুবর্ণ। তবে
মায়ের গৃহত্যাগের বদনামের বোঝা মাথায় নিয়ে সংসার শুরু করলেও এই কথা চলতে থাকে দীর্ঘদিন। প্রবুদ্ধ মায়ের একান্ত ভক্ত হিসেবে স্ত্রীকে কটু কথা কিংবা বড় তালের মতো খোপা দরে জুড়ে সুরে নাড়া দিতেও কুণ্ঠিত হতেন না। পরে অবশ্যই কিশোরী স্ত্রীকে ভুলিয়ে বালিয়ে বসে নিয়ে আসতে পারত। সুবর্ণর অকপট কথা, স্বাধীন চেতা মনোভাব ও আচরণের জন্য প্রবোধ শারীরিকভাবেও নির্যাতন করতেন। এত বড় পরিবারের এত সদস্যদের মধ্যে সুবর্ণলতাই ব্যতিক্রম, স্বাধীন চেতা এবং প্রাগ্রসর মননের ও মুক্ত চিন্তার অধিকারিণী মায়ের কথায় প্রবোধের নির্যাতনের সীমাও মাঝে মাঝে ছাড়িয়ে যেত। কিন্তু সেটি কতকাল? সুবর্ণকে ভুলিয়ে বলি ভুল বার্তায় পরাজয়ের গ্লানিতে আদর্শের কাছে হেরে যাওয়ার মাঠে কতদিন বসে রাখা যায়? সুবর্ণর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে মায়ের বপিত বীজ যেন অঙ্কুর থেকে বিটপ থেকে মহির হয়ে পরিণত হতে থাকে এবং সময়ের ঐক্যতানে ভেতরে ভেতরে সত্তায় বাঁচতে থাকে মুক্ত বাতাসের সুর। প্রগতির উত্তাপে উদ্দীপ্ত হয়ে দীপ্রতায় নারীর প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে থাকে। সুবর্ণর বয়স বাড়তে থাকে এবং সেই সঙ্গে উপন্যাসের কলেবর অথবা উপন্যাসে এগিয়ে যায়, সেই সঙ্গে চরিত্রগুলোর বয়স বাড়তে থাকে। সুবর্ণ পরিবারের সদস্যদের সংখ্যা বাড়ে, 4 ছেলে ও 4 মেয়ের মা হন। কিন্তু সুবর্ণর মন যতটা সংসারে থাকে ঠিক ততটা থাকে তার লেখাপড়ার দিকে। নিজেও পদ্য লিখেন এবং পদ্যের প্রতি গভীরভাবে অনুরাগী হয়ে ওঠেন। ডায়েরি লিখেন, মনের ভেতরে গেঁথে থাকে বই পড়ার স্বপ্ন। একদিন ননদ সুবলার বাড়িতে বেড়াতে গিয়ে স্বদেশী আন্দোলনের কর্মী অম্বিকার সঙ্গে পরিচয় হয়। অম্বিকা কবিতা লিখে এবং প্রচুর বইপত্রের মালিক ও পড়ুয়া। তার সঙ্গে পরিচিত হয়ে বইয়ের সঙ্গে যোগাযোগ হয়, পদ্যের প্রতি আসক্তি জাগে। ঘটনাটি নাটকীয়ভাবে লেখিকা ঘটিয়েছে। ওখানে প্রবোধকে উপস্থিত করে সন্দেহপ্রবণ প্রবোধের স্ত্রীকে খুঁজে পায় অম্বিকার বাড়িতে এবং বড় বিশ্রী কাণ্ড ঘটে। সুবর্ণকে সেখানেই নির্যাতন করেন স্বামী প্রবোধ। সন্দেহ করেন তার পরকীয়া সম্পর্কে। এমন নানা রকম শারীরিক নির্যাতনের বর্ণনা উপন্যাসে রয়েছে। কিন্তু এরপরেও সুবর্ণ হেরে যাওয়ার মেয়ে নন। সত্যবতীর মেয়ে হয়ে কিভাবে হেরে যাবেন? সুবর্ণ মায়ের মতোই প্রতিবাদী হয়ে ওঠেন এবং স্বামীর সংসারে নির্যাতন সইতে না পেরে একবার শাশুড়ি তাকে বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে বাপের বাড়িতে একবেলা আহারও জুটেনি। বাবা নবকুমারের সঙ্গে সঙ্গে তাকে শ্বশুর বাড়িতে ফিরিয়ে দিয়ে যান। এই বাবার বাড়িমুখ সুবর্ণ আর কোনোদিন হননি। কিন্তু ধীরে ধীরে সুবর্ণ নিজের অবস্থান তৈরি করেন এবং একসময় দর্জিপাড়া ছেড়ে প্রথমে ভাড়া বাসায় এবং পরে নিজের বাড়ি নির্মাণ করেন। তার স্বপ্নের দক্ষিণের বারান্দা মোহপূর্ণ হয়। কিন্তু সুবর্ণ কি জয়ী হয়েছেন? নিজ গৃহে নিজের ছেলেরাই সুবর্ণর কথা শুনেছে? না, শোনেনি। পারুল স্কুলে ভর্তি করাতে গিয়ে প্রথমে স্বামীর তিরস্কার এবং পরে ছেলেদের তিরস্কার আর বিদ্রুপের কাছে হার মেনে পারুল স্কুলেই পড়া হয়নি। নিষ্পৃহ বকুল বেড়ে উঠেছে অনেকটা মা ও নানির হাতে। পারুল সাহিত্য ভালোবাসত এবং কবিতা লিখত। বকুল লেখাপড়ার পাশাপাশি সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে ওঠে। লেখিকা এখানে বকুলকে নির্মাণ করেন অত্যন্ত সচেতন এবং সতর্কতার সঙ্গে, যা পরবর্তী বকুল কথা খণ্ডে অর্থাৎ 3য় খণ্ডে প্রধান চরিত্রের নায়িকা হয়ে ওঠেন। বকুল শেষ পর্যন্ত স্কুলে পড়ার সুযোগ পায় সুবর্ণলতার আগ্রহ ও জেদের কারণে। পারুলের মধ্যে কাব্যর প্রতিভা ছিল এবং মাঝে মাঝে লুকিয়ে পদ্য লিখত। এই খবর কেবল বকুলই রাখত। বৃহৎ ক্যানভাসের সামান্য অংশ জুড়ে থাকলেও যোগু ঠাকুর, যিনি প্রবোধের মামাতো ভাই, একটি গুরুত্বপূর্ণ চরিত্র আবির্ভূত হন। মেয়ালি স্বভাবে যোগু ঠাকুরের একটি প্রেস ছিল। সুবর্ণলতা এই ভাসুরের সন্ধান পেয়ে নিজের স্মৃতিকথামূলক একটি পুস্তিকা ছাপানোর জন্য সেখানে একদিন গিয়ে উপস্থিত। যোগু ঠাকুর এই স্মৃতিকথা দেখে পাগল প্রায় এবং নিজের খরচেই 500 কপি প্রকাশ করে একদিন সুবর্ণলতা বাড়িতে পাঠিয়ে দেন। যোগু ঠাকুরের উৎসাহের ব্যাখ্যা পাওয়া যায়। এই পুস্তিকাটি বাড়িতে প্রবোধ ও ছেলেদের হাতে পৌঁছলে শুরু হয় হাসাহাসি আর বিদ্রুপের জোয়ার। যেমন ছেলেরা তেমন প্রবোধ। হয়তো বকুলি মায়ের এই কাজের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে। বকুলের প্রেমের আভাসও মিলে এখানেই, যদিও সেটি পরে টিকেনি।
শেষ অধ্যায়ের আগের হতে সুবর্ণলতার মৃত্যুর দৃশ্য এমনভাবে বর্ণিত হয়েছে যে পাঠক এখানে এসে থেমে যান, থমকে যান, জমে যায় তার হৃদয়। মানুষের জীবনের ধারাবাহিকতা তো এমনই হয়। দুরন্ত শৈশব কৈশোর থেকে বয়স বাড়ে আর ধীরে ধীরে বার্ধক্যের কুলে গড়ায়। এক সময় মৃত্যুর কুলে সব শান্ত হয়। সেই 9 বছরের সুবর্ণকে নিয়ে পাঠক পাঠ শুরু করলেও উপন্যাসের শেষে এসে বৃদ্ধা মৃত্যুর শয্যায় এক নারীর প্রতি মানুষের ভালোবাসা আর শ্রদ্ধার্ঘ দেখে পাঠক স্তম্ভিত হয়ে যায়। কিন্তু এখানেও নারীর পরাধীনতার নমুনা দেখতে পাওয়া যায়। বড় মেয়ের চাঁপা নৃত্যযাত্রী মাকে দেখতে আসতে পারেনি পারিবারিক ঝামেলার কারণে। ছেলেরা দূর দূরান্ত থেকে এসেছে বটে, কিন্তু মায়ের শেষকৃত্যের খরচের ব্যাপারে উদারতা কিংবা মাতৃভক্তির নমুনা দেখা যায় না। তবে শেষ পর্যন্ত তারাও মায়ের প্রতি যতটুকু ভক্তি দেখানোর তা দেখিয়েছে। শেষ অধ্যায়ে মুহ্যমান বকুল মায়ের কোনো লেখা পাওয়া যায় কিনা সে হন্যে হয়ে খোঁজে। শেষ পর্যন্ত যোগু ঠাকুরের প্রেসেও হানা দেয়, কিন্তু ততদিনই যোগু ঠাকুরের প্রেস লাটে ওঠে। সেখানেও মায়ের লেখার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ভারাক্রান্ত মন নিয়ে ফিরে আসে বাসায়। এখানে শেষ হয় সুবর্ণলতা দ্বিতীয় খণ্ড। তৃতীয় খণ্ড বকুললতা। ইচ্ছে থাকা সত্ত্বেও কঠিন 4 দেয়ালে বন্দি থেকে সুবর্ণলতা পারেননি তার 4 কন্যাকে নিজের মতো তৈরি করতে। লেখাপড়ার প্রতি অদম্য ইচ্ছে ও প্রতিভা থাকা সত্ত্বেও বাবা ও ভাইদের অবহেলা, মেয়েদের লেখাপড়াকে তুচ্ছ জ্ঞানমূলক নিগ্রহের কারণেও পারুল একসময় হাল ছেড়ে দিয়ে জেদ করে লেখাপড়ার প্রতি বিতৃষ্ণা প্রকাশ করেন। কিন্তু তার মধ্যে কাব্য প্রতিভা ছিল। অগোচরে কবিতা লিখত। এখানে বাতাস নামের ছদ্মবদ্ধ কবিতাটি তার জাজল্যমান প্রমাণ। 4 পুত্র আর 4 কন্যার মধ্যে ব্যতিক্রম কেবল বকুল। নিজের মতো করে নিজেকে তৈরি করে সাহিত্য চর্চা ও পূর্ণ লেখালেখিতে মনোযোগ দেন অনামিকা দেবী নামে। সংসার জীবনের মায়াতেও তিনি বন্দী হননি। 4 দেয়ালে তাকে আটকিয়ে রাখতে পারেননি। তিনি হয়ে ওঠেন দেশের যশস্বী লেখিকা, পরিণত হন দেশের একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে। এই চরিত্রের মধ্যে কি আমরা আশাপূর্ণা দেবীর ছায়া দেখতে পাই? কে জানে। লেখকের লেখায় ব্যক্তিগত জীবনের ছায়া পড়ে। এখানে লেখিকার জীবনের ছাপ পড়াটা অস্বাভাবিক নয়। একটি প্রবন্ধে এমন আভাসও মিলে। ব্যতিক্রম কেবলমাত্র বকুলের একাকী যশস্বী লেখক জীবনের কথা প্রস্তুত হয়েছে বিভিন্ন আঙ্গিকে। একজন যশস্বী লেখক যে সমাজের অনেক দায় বহন করেন এবং সমাজের মানুষ তার কাছ থেকে অনেক কিছু আশা করে, তার স্বরূপ বোঝা যায় তৃতীয় খণ্ডে, অর্থাৎ বকুল কথা। তবে সমাজের দায়ের পাশাপাশি লেখকের লেখা নিয়ে বাণিজ্যিক বিষয়ে উঠে এসেছে এখানে। পারুলের সংসার হলেও অন্য 10 জন বাঙালি গিন্নির মতো তিনি নিজেকে মানাতে পারেননি, যেমনটি মানিয়েছে চাপা ও চন্দন। ঘরকন্যা ও স্বামী সংসার নিয়ে নির্ঝঞ্ঝাট বাঙালি গৃহিণীর হয়ে দিনাতিপাত করেন। একাকী নিঃসঙ্গ জীবনযাপনের গল্প নির্মিত হয়েছে পারুলকে নিয়ে। তিনি গঙ্গাধারে একটি বাড়িতে থাকেন, সাহিত্য চর্চা তথা কবিতা লিখে সময় কাটান। সন্তান থাকে দূরের কর্মক্ষেত্রে। স্বপ্নময়ী পারুল বকুলের মতো দেশের জন্য গুরুত্বপূর্ণ মানুষ না হলেও খুব হতাশার কথা রচিত হয়নি তার জীবনকে কেন্দ্র করে। তবে তিনি যে সময়কে ধরে এগিয়ে গেছেন তা তার কবিতায় কিছুটা হয়তো ধরা পড়েছে। না হয় বকুল হয়তো বর্তমান সময়ের অনেকের মতো বলতে পারত না, তোমার কবিতা বুঝি না। একথা সত্য যে আধুনিক কবিতার ছাঁচ তৈরি হওয়ার পর থেকে কবিতার ঘাড়ে বদনামের বোঝাটি উঠে গেছে। কবিতা দুর্বোধ্য একথা তখন থেকে উচ্চারিত হয়ে আসছে, যা এই যুগের মানুষের মুখেও শোনা যায়। নাটক, নভেল মেয়েদের সৃষ্টিচারা করে এবং বদনাম ট্রিলজির 3টি খণ্ডেই পরোক্ষভাবে বলা হয়েছে। এই কথা যদিও নাটকে নভেলকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, বরং সমাজের দুর্মূর্খ মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করার জন্য লেখিকা সচেতনভাবে বিভিন্ন সংলাপের প্রকাশ করেছেন। স্ত্রীকে নির্যাতন ও মেয়েদের শিক্ষার বিরোধিতা করলেও স্ত্রী বিয়োগের পর বকুল, যাকে কিনা সৃষ্টি ছাড়া মেয়ে হিসেবে বলা যায়, তাকে কিঞ্চিত খাতির করে নিজের বাড়িতে একটু ঠাঁই করে দিয়েছেন বাবা প্রবোধচন্দ্র। তরুণী বকুলের জন্য তার বাবা ও দাদারা অনেকটা দায়সারা ছিলেন এবং এ কারণে তার বিয়ে হয়নি। বকুল যে চিরকুমারী থাকবেন তা নয়। নির্মলের সঙ্গে দীর্ঘদিনের প্রেমও করেছেন, কিন্তু মেয়ের পক্ষে
থেকে প্রস্তাব দেওয়ার পরও মেনিমুকু নির্মল তার জেঠিমায়ের তীব্র শাসনের মুখে বকুলকে বিয়ে করার সাহস দেখাতে পারেনি। নির্মলের মা বকুলকে পছন্দ করতেন, বিশেষ করে তার পদ্য লেখার জন্য। বিয়ের কার্ডও বকুলের পদ্য দিয়ে মুদ্রিত হয় এবং বকুল বুকে পাষাণ বেঁধে অন্য 10টি মেয়ের মতো বিয়ের কাজকর্ম করেছে নির্মলের মা ও জেঠিমার কথায়। তবে বাবা প্রবোধচন্দ্র হয়তো বকুলের প্রতি দয়া কাতর হয়ে অথবা অপরাধ বোধ থেকে বকুলকে নিজের বাড়ির একটি গৌর ছাদ উইল করে দিয়ে যান। এটি হালে স্বস্তির কথা। স্বাধীনতার পরবর্তী সময়ের আধুনিক কলকাতায় যাপিত জীবনের চালচিত্র নিখুঁতভাবে ফুটে উঠেছে বকুল কথায়। মেয়েরা 4 দেয়ালের বন্দি জীবন থেকে বেরিয়ে এসে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। কোথাও যাওয়ার বাধা নেই, মত প্রকাশের পরাধীনতা নেই। মেয়েদের শিক্ষার ক্ষেত্রে যে প্রাচীর ছিল তারও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। পরিবর্তনশীল শহরে জীবনের অফুরন্ত বৈচিত্র্য প্রাণ প্রাচুর্য নিয়ে এই খণ্ডটি রচিত হয়েছে। তবু চরিত্র হিসেবে যোগ হয়েছে বকুলের ছোটদার মানু, মেয়ে কলেজ পড়ুয়া অতিশয় স্মার্ট শম্পা বকুলের নেওটা বলা চলে। পিসি যেন তার একমাত্র প্রিয় ও বিশ্বস্ত বন্ধু, যাকে সব কথা অকপটে বলা যায়। পিসি ও শম্পার সব কথা শোনেন, কিন্তু কোনো শাসন ত্রাসনের কথা বলেন না। পরিণামে কলেজ পড়ুয়া মেয়েটি ছেলে শিকারী রূপে অনেকের মাথায় গোলমাল করে দিয়ে ঘোল খাওয়ায়, কিন্তু কাউকে প্রেমিক হিসেবে গ্রহণ করেননি। মেয়েটি এমন ছেলে শিকারী হলেও তার মধ্যে কোথায় যেন নিষ্পাপ সততা রয়েছে বলে বকুল উপলব্ধি করেন। এজন্য তাকে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করার খেলা না করার জন্য শাসন করতে গিয়েও থেমে যান। তার প্রতি জন্মায় বকুলের অগাধ বিশ্বাস। শেষ পর্যন্ত কলেজ পড়ে অত্যন্ত স্মার্ট আধুনিকা শম্পা এমন এক ছেলেকে পছন্দ করে যে কারখানার শ্রমিক, দেখতে কাফরি কীতদাসের মতো কিম্বুত কিমাকার। তার নাম সত্যবান হলেও শারীরিক কাঠামো ও গায়ের রঙের কারণে শম্পা জাম্বুবান বলে ডাকে। নিজেও অকপটে সত্যবানের বর্ণনা দিয়ে মজা করে। সত্যবান শম্পাকে উঁচু শ্রেণীর মানুষ হিসেবে সমীহ করে এবং প্রথম দিকে ম্যাডাম বলেও সম্বোধন করে। সে কারখানার শ্রমিক, প্রাতিষ্ঠানিক, লেখাপড়া নিয়ে নিজেকে শম্পার যোগ্য মনে করে না। বারবার শম্পাকে প্রত্যাখ্যান করতে চেয়েছে, কিন্তু শম্পা তাকে সাঁড়াশি দিয়ে এমনভাবে ধরেছে যেন তার বাহুমূল থেকে মুক্ত হওয়ার কোনো উপায় থাকে না। একদিন শম্পা সত্যবানকে নিয়ে উধাও হয়ে গিয়ে বড় পিসি পারুলের বাসায় আশ্রয় নেয়। তখন সত্যবান ছিল অসুস্থ। স্মার্ট শম্পার কথাবার্তার ধরনেও চমৎকার, যার কথায় বড় পিসিও রাগ করতে পারেন না। সত্যবানকে চিকিৎসা করে ভালো করলে একদিন সে কারখানায় যাওয়ার পর শ্রমিকদের আন্দোলনের সময় পায়ে বোমার আঘাত লাগে। অসুস্থ সত্যবানকে নিয়ে শম্পা আবার উধাও হয়ে বস্তিতে, এবং সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করা হয় আর এক বস্তিবাসীর সহায়তায়। বোমার আঘাতে তার পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে পরিণামে হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হয়েছে। পরিবারে কারো দিকে না তাকিয়ে, কারো সিদ্ধান্ত না নিয়েই নিজের সিদ্ধান্তেই তাকে বিয়ে করে বস্তিতে থাকতে শুরু করে। এমন সৃষ্টিচারা সিদ্ধান্তের জন্য শম্পার পরিবার দুশ্চিন্তায় ও মনোকষ্টে বিধ্বস্ত হয় এবং সমাজের মুখ দেখানোর জন্য উপায় থাকে না। শম্পা পরিবারের কাউকে গ্রাহ্য করেনি তার কোনো কাজের জন্য। শম্পার চরিত্র সৃষ্টিতে তার পরিবারের সঙ্গে কোনো মিথস্ক্রিয়ার উপন্যাসে বিস্তৃত হয়নি। কেন হয়নি তা রহস্যজনক। এই চরিত্রটি এমন দুঃসাহসিক প্রেম ও গড়ছাড়া হয়ে যাওয়ার মতো দিয়ে সমাজের বিয়ের প্রথাকে ভেঙে চুরমার করে দেওয়ার অভিলিপ্সা লেখিকার ছিল কিনা বোঝা মুশকিল। স্বভাবতই এটি একটি বিরল ম্যাচিং ঘটনা। একটি ঘটনায় আবেগীয় গভীর প্রেমের কোনো আস্ফালন উন্মোচিত হয়নি এবং কোনো কারণে শম্পা কারো প্রতি প্রতিশোধ স্পৃহা নিয়েও এই ঘটনা ঘটায়নি। খুব স্বভাবসুলভভাবে ঘটনাটি ঘটিয়েছে। এই প্রেম ছিল একান্তই শম্পার একতরফা। সে তার খামখেলিপনার মধ্য দিয়ে জীবনের এই কঠিন সিদ্ধান্ত ঘরছাড়া হয় এবং বস্তিতে থেকে সত্যবানের জীবনের ভার ঘাড়ে নিয়ে জীবন সংসার সংগ্রামে অবতীর্ণ হয়। উপন্যাস পাঠে পাঠকের মনে আসতে পারে হয়তো বিয়ের প্রথা বিরোধী লেখিকা শম্পাকে তৈরি করেছেন, যা একটি বাক্য এমন ধারণায় উত্তাপ পাওয়া যায়। প্রথম প্রতিশ্রুতিতে নবকুমারের মাস্টার ভবতোষ, বন্ধু নিতাই
সুবর্ণলতার যোগ ঠাকুর এবং বকুল কথায় বকুলের প্রেমিকার নির্মলের স্ত্রী মাধুরী বউ, সনৎ কাকা এবং নমিতা ছোট চরিত্রগুলিও মনে দাগ কাটার মতো। সনৎ কাকা একজন প্রগতিশীল উদার ব্যক্তি এবং শিল্প সাহিত্যের বড় সমজদার। নমিতা গৃহবধূর চরিত্রটি আকস্মিক সৃষ্টি হয়েছে যে চরিত্রের মাধ্যমে নারী নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে স্বামীকে ত্যাগ করে শহরে চলে যায় এবং পর্যায়ক্রমে অভিনয়ের দিকে ঝুঁকে। তবে শেষ পর্যন্ত তার চরিত্র স্খলনের ইঙ্গিত পাওয়া যায়। ভবতোষ, নিতাই, জগ ঠাকুর ও সনৎ কাকা আদর্শিক চরিত্রের প্রতিভু, যারা মানুষকে কেবল উদার মনে বিলিয়ে দিতে পারেন এবং প্রগতিশীল মানসিকতার মানুষগুলো সমাজের কল্যাণের জন্য ব্রতী হয়। প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতার শেষ পৃষ্ঠায় পাঠকের দীর্ঘশ্বাস যেমন ঘনায়িত হয়, ঠিক তেমনি ঘনায়িত দীর্ঘশ্বাস সৃষ্টি হয় বকুল কথায়। শান্ত হয়, নীরব হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। বরং এই খণ্ডে পাঠকের হৃদয়ে আক্ষেপের ঝংকার উঠতে পারে, অথবা একটি সংগ্রামী মেয়ের জন্য বুকে সাহস সঞ্চারিত হতে পারে। এই ট্রিলজি নিয়ে কিছুটা বিশ্লেষণ বা পর্যালোচনা করা যেতে পারে। আশাপূর্ণা দেবীর এই ট্রিলজি একটি সেরা কাজ হিসেবে এখন পর্যন্ত সাহিত্য বোদ্ধাদের কাছে আলোচিত ও পরিচিত। উপন্যাস নির্মাণেও রয়েছে সূক্ষ্ম স্বাতন্ত্র্য, সূক্ষ্ম কাজ, নিপুণ এবং নিখুঁত, এবং এই উপন্যাস সৃষ্টির তার বিদগ্ধ মনেরও পরিচয় পাওয়া যায়। তিনি উপন্যাসটির কাহিনী বর্ণনা করেছেন অনেকটা গল্প বলার ঢঙে, অর্থাৎ বড়রা যেমন ছোটদের গল্প বলে শোনান, ঠিক তেমনি কোথাও কোথাও মনে হয় প্রায় 100 বছরের ক্যানভাসে নির্মিত উপন্যাস। অসংখ্য চরিত্রের মধ্যে তিনি কেবল গুরুত্বপূর্ণ চরিত্রগুলি চিত্রিত করে ঘটনাবন্দী করেছেন। অনেক উপন্যাসে যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের কিংবা বিভূতিভূষণ উপন্যাসের পরিবেশের ডিটেইল বর্ণনা পাওয়া যায়, এখানে তেমনটি নয়। চরিত্র চিত্রণে তিনি খুব সতর্ক ছিলেন। যেমন সত্যবতীর শুধু একটি সন্তানের জন্মের কথা জানা যায়, সুবর্ণলতার কখন কোন সন্তান হয়েছে কোনোভাবেই জানা যায়নি। এমনকি এত বড় সংসারের কখন ছেলে বা মেয়ের বিয়ে হয়েছে তাও কোনো উল্লেখ নেই। তিনি সচেতনভাবে এগুলি এড়িয়ে গিয়ে 3টি চরিত্রের মধ্যে সংশ্লিষ্ট এবং নাটকীয় ঘটনায় রঞ্জিত করেছেন। তবে মেনে নিতে হবে যে সন্তানদের উপস্থিতি মাঝে মাঝে পাওয়া গেছে, এবং স্বীকার করতে হবে যে সবার চরিত্র নিয়ে যদি তিনি নাড়াচাড়া করতেন তাহলে হয়তো এটি দীর্ঘ উপন্যাস হতো, যা পাঠকের পড়ার জন্য উপযুক্ত থাকতো না, অথবা ধৈর্যও থাকতো না। এদিক থেকে উপন্যাস নির্মাণের কৌশলের জন্য লেখিকা প্রশংসা পাওয়ার যোগ্য। আগেই বলেছি, প্রায় 100 বর্ষের ক্যানভাসে নির্মিত উপন্যাসে তিনি কালের প্রবাহ উন্মোচন করেছেন, জিন থেকে জীবন রহস্য এবং জিনোম থেকে সিকোয়েন্স উন্মোচনের মতো। তদানীন্তন সমাজে নারীর দুর্দশা এবং যৌথ পরিবারের যে রসায়ন ও মিথস্ক্রিয়া হয়, সেগুলি নিখুঁত বর্ণনা পাঠককে মুগ্ধ করে। শরৎ সাহিত্যে একই সময়ে নারী সমাজের দুঃখ দুর্দশার চরিত্র পেলেও আমরা সত্যবতী, সুবর্ণলতা এবং বকুলের মতো প্রতিবাদী, অগ্রসর চিন্তক এবং আশাবাদী স্বপ্নদ্রষ্টা নারীর চরিত্র খুব একটা দেখি না। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের ঘর থেকে বের করে আনা এবং লেখাপড়া করা নিন্দনীয় বিষয়গুলো ভেঙে চুরে একাকার করা হয়েছে এই ট্রিলজিতে। অন্যদিকে পরিবারের প্রথাও ভেঙে চুরমার করে স্নোবলের মতো পশ্চিমা বিশ্বের আদলে ছোট্ট পরিবার গড়ার বিবর্তন সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। একটি সত্য এখানে বিমূর্তভাবে লক্ষণীয় যে নারীরা 4 দেয়ালে বন্দী থেকে নির্যাতিত ও অনগ্রসর খেটে খাওয়া মানুষের জীবনের গল্প উপন্যাসে প্রতিষ্ঠিত হলেও 3টি উপন্যাসই আদতে নারীর চৈতন্য, ক্ষমতা, স্বেচ্ছাচারিতা, দাপটে একক সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবেও দেখতে পাই। রামকালীর পরিবারে তিনি প্রবল, প্রতাপশালী ও দাপটে পুরুষ হলেও সত্যবতী স্বামীর পরিবারে এলোকেশী একক সিদ্ধান্তের অধিকারিণী ছিলেন। সত্যবতীর স্বামী ও সন্তান সবই ছিল তার কাছে থাকত তটস্থ। শেষ পর্যন্ত সত্যবতী এলোকেশী রাহুগ্রাস থেকে মুক্ত হয়ে নিজের মতো সংসার করার নির্মাণে মন দেন। যদিও নবকুমার পৌরুষ দেখানোর জন্য সত্যবতীর কোনো সিদ্ধান্ত মানতেন না, কিন্তু পারিবারিক অনেক সিদ্ধান্ত মেনে চলতেন। তবে
সূক্ষ্ম বিষয়গুলো বিশ্লেষণ করলে বলা যায় সত্যবতীর নির্দেশনাতেই সংসার পরিচালিত হতো। সুবর্ণলতার বিয়েটাও হয়েছিল এলোকেশী সিদ্ধান্তে, যা একজন দুর্দণ্ড প্রতাপের নারীর ভূমিকা প্রমাণ করে। অনুরূপভাবে মুক্তকেশী এবং সুবর্ণলতার শাশুড়ির এলোকেশীর মতোই পরিবারের নিয়ন্ত্রক ছিলেন এবং ছেলের বউরা তার কথার অবাধ্য হওয়ার সাহস দেখাতে পারত না। মাঝে মাঝে স্পষ্টভাষী ও একগুঁয়ে প্রকৃতি সুবর্ণলতার শাশুড়ির কথা মানতে পারতেন না, তবে একদিন বাড়ি থেকে বাপের বাড়িতেও রেখে এসেছিল মুক্তকেশীর কথায়। কিন্তু বাপের বাড়িতে একবেলা আহারও জুটেনি সুবর্ণলতার, ফিরে আসতে হলো স্বামীর বাড়িতে। এই ঘটনা কেবল সুবর্ণলতার জন্য নিন্দা ও জঘন্য অপমানেরই ছিল না, তার বাবা নবকুমারের জন্য ছিল অপবাদের। সুবর্ণলতার দুঃখ হলো সে কোনোদিন বাপ বা ভাইয়ের কাছে কোনো কিছুর জন্য আশ্রয় পায়নি। শেষ পর্যন্ত সুবর্ণলতার স্বামী প্রবোধ কুমারকে নিয়ে পৃথক হয়ে প্রথমে ভাড়া বাসায় এবং পরে নিজের বাড়ি নির্মাণ করেন। এখানেও সুবর্ণলতার সিদ্ধান্তই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। বকুল কথার কয়েকটি মূল চরিত্রের মধ্যে বকুল, পারুল, শম্পা এরা প্রত্যেকেই নিজ নিজ সিদ্ধান্তে জীবনযাপন করতেন। আরেকটি প্রভাবশালী নারী চরিত্র হল নির্মলের জেঠিমা। এই যৌথ পরিবারের সকল সিদ্ধান্ত নিতেন তিনি এবং চুন থেকে পান খসার উপায় ছিল না। এ কারণে নির্মল বকুলকে গভীরভাবে ভালোবেসেও জেঠিমার কথা অবাধ্য হতে না পেরে বকুলকে বিয়ে করতে পারেনি। বকুল কথা উপন্যাসের সময়ের হালে পালের বাতাসে বকুল নিজেও হতাশ হন। তিনি নারীর স্বাধীনতা চেয়েছেন, কিন্তু স্বেচ্ছাচারিতা চাননি। তার চিন্তা ও সমাজ বাস্তবতার দুটি ধারা পরস্পর মুখোমুখি হয়ে মনের ভেতরে নতুন সংকটের তৈরি করে। এমনকি আধুনিক আঁটসাঁট পোশাকও যে তার পছন্দ নয়, এজন্য তাঁর আক্ষেপের দীর্ঘশ্বাসও শোনা যায়। গত শতাব্দী ছিল পৃথিবীর পরিবর্তনের বিপ্লবের শতাব্দী। রুশ বিপ্লব, জার্মান বিপ্লব, হাঙ্গেরিয়ান বিপ্লব, আগস্ট বিপ্লব, ভিয়েতনাম, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভারতের স্বাধীনতা, চীন বিপ্লব, কিউবান বিপ্লব ইত্যাদি বিপ্লবগুলো পৃথিবীর সব দেশের মানুষের চোখ কান খুলতে থাকে। তারা নিজেদের অধিকার সচেতন হয় এবং অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে নিজেদের তৈরি না করলে পরিবর্তিত পৃথিবীতে টিকে থাকার প্রশ্নে বন্দিদশা থেকে মুক্ত হতে শুরু করে। বন্দিত্ব থেকে মুক্ত হওয়ার জন্য নারী সমাজের তাদের দেয়াল ভাঙতে থাকে এবং স্বাধীনভাবে পুরুষের মতো সমান অধিকার নিয়ে বাঁচার আন্দোলনে যোগ দেয়। ফলশ্রুতিতে তাদের শিক্ষার অধিকার সম্প্রসারিত হয়। বকুলকথা উপন্যাসে সে সময়কে পৃষ্ঠাবন্দী করা হয়েছে, সেটি 19 শতকের মাঝামাঝি সময়। সুবর্ণলতায় স্বদেশী আন্দোলনের আভাস থাকলেও ভারতের স্বাধীনতা সেই সময়ের কোনো আভাস এই ট্রিলজিতে উৎকীর্ণ হয়নি। তবে আখ্যান বিশ্লেষণ করে স্পষ্টভাবে বোঝা যায় যে একটি স্বাধীন ভারতের পটভূমিতে এটি রচিত। আশাপূর্ণা দেবীর ট্রিলজির একটি সংক্ষিপ্ত উপস্থাপন করলেও অনেক কথা না বলা থেকে গেছে। আজকে এ পর্যন্ত থাক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। পরবর্তী সময় দেখা হবে সাহিত্যের অন্য বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।